আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত সবাইকে আমাদের স্কুলে। আমি ফাহাদ। এই টিউটোরিয়ালটা জেএসসি সায়েন্সের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের উপরে করতে চাই। প্রিভিয়াসলি যতগুলো ভিডিও আপলোড করেছি সেখানে প্রত্যেকটা অধ্যায়কে এক একটা ভিডিওর মাধ্যমেই সর্বোচ্চটুকু অংশ দিয়ে বা সর্বোচ্চ অংশগুলোকে ব্যাখ্যা করার প্রচেষ্টা আমার ছিল। এই ভিডিওটাতেও চেষ্টা করব একটা বিশাল মানে স্টার্টিং কেমিস্ট্রির এই জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরার জন্য। এই অধ্যায়টাকে আমি বলবো যে অলমোস্ট 100% ইফোর্ট দিয়ে একটা স্টুডেন্টের পড়া উচিত, কারণ কেমিস্ট্রির বা রসায়নের যেই স্টেপটা তোমরা সামনে দিবা ক্লাস 9-10-এ, ক্লাস 8-এর স্টুডেন্টগুলো যখন তোমরা 9-10-এ যাবা তখন যে কেমিস্ট্রি বইটা পড়বা, ওই কেমিস্ট্রি বইয়ের পুরা বইটাকে ভালো মতো জানার জন্য, বোঝার জন্য, পারার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার বেসিক। কারণ এই অধ্যায়টার মধ্যে যে জিনিসগুলো আলাপ করা হয়েছে এবং যে জিনিসগুলো ডিসকাশন করা হয়েছে সেটার মধ্যে 100% ফুল বেসিকটা ক্লিয়ার করে না গেলে পরের অধ্যায়গুলোতে মানে ক্লাস 9-এ গিয়ে তোমাদের একটু প্রবলেম হবে, একটু না অনেকটা প্রবলেম হবে। আমি এই অধ্যায়টাকে চেষ্টা করব সর্বোচ্চটুকু দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এই লিখে রেখেছি কি কি জিনিস এখানে মেইন টপিকস হিসেবে আমাদের পড়তে হয়। নাম্বার 1, খুবই ইম্পর্টেন্ট তিনটা জিনিস বা তিনটা টপিক বা কন্টেন্ট বলা যেতে পারে। নাম্বার 1, প্রতীক, সংকেত, যোজনী। এই তিনটা জিনিসকে একটু অন্তর দিয়ে বুঝতে হবে কেমিস্ট্রিটাকে ভালো মতো বোঝার জন্য। শুধুমাত্র কেমিস্ট্রি না, যারা কমার্সেও যাবা তাদেরও একটা বই আছে, সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান। সায়েন্সটাকে পড়তেই হবে, সেটা তুমি কমার্স, আর্টস বা সায়েন্স যেই ডিভিশনে যাও না কেন বা যেভাবেই যাও না কেন, এই জিনিসগুলো একটা স্টুডেন্টের জন্য বেসিক, সেদিক থেকে বলছি। সো একটু গুরুত্ব দিয়ে ক্লাস 8-এর তোমরা যারা আছো এটাকে পড়তে হবে। তাহলে প্রতীক, সংকেত, যোজনী ইম্পর্ট্যান্ট। তারপরে রাসায়নিক সমীকরণ, এটা মাথায় রাখতে হবে, বা কেমিক্যাল ইকুয়েশন যেটা সেটা বুঝতে হবে। দেন রাসায়নিক সমতাকরণ, কিভাবে ইকুয়ালাইজেশন করা যায় বা সমতাকরণ করতে হয়। এরপরে রাসায়নিক বিক্রিয়া, অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে, বাট এই সিলেবাসটার মধ্যে, 8-এর সিলেবাসটার মধ্যে আমি যদি 2017-18-র কথা বলি তাহলে এখানে সংযোজন, বিযোজন, দহন, প্রতিস্থাপন আর প্রশমন, এই 5টা বিক্রিয়া নিয়েই মূলত কথা বলা হয়েছে। এছাড়াও তোমরা যখন আরেকটু উপর লেভেলে যাবা, ইন্টারমিডিয়েটে বা 9-10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েটে যাবা, তখন আরো অনেক বিক্রিয়া তোমরা দেখবা। সো অন দ্যাট কেস প্রশমন বিক্রিয়াটা মনে রাখতে হবে। এরপরের টপিকগুলো হচ্ছে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া শক্তির রূপান্তর কিভাবে হচ্ছে সেটা। এরপরে হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষ সম্পর্কে, এবং সবশেষে একটা খুব ইম্পর্টেন্ট জিনিসের ছোট্ট একটা ব্যাখ্যা, সেটা হচ্ছে স্থির তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। তাহলে এই 7টা জিনিসকে ব্যাখ্যা করতে আমার অনেক সময়ের প্রয়োজন, এবং সেই চেষ্টাটাই আমি এই ভিডিওটাতে করব। তার আগে বলে নিচ্ছি, এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা তোমাদের বইয়েই আছে। যোজনী 1, যোজনী 2, যোজনী 3 এবং যোজনী 4 নামে ধাতু, অধাতু এবং যৌগ মূলকের একটা ছক তোমাদের এই অধ্যায়টাতেই আছে, যেটা এই অধ্যায়ের বেসিক। এবং এই জিনিসটা না পড়লে, না পারলে পরের কোনো কিছুই কেমিস্ট্রির জন্য এটা সহজ হবে না। দিস ইজ প্রিটি ইম্পর্টেন্ট, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট টু মেমোরাইজ। এখানে যতটুকু দেওয়া আছে এতটুকু জানলে অন্তত স্ট্যান্ডার্ড 8 লেভেলটা কভার হবে, অন্তত স্ট্যান্ডার্ড 8 লেভেলটা কভার হবে। কারণ হচ্ছে না, এখানে 119টা মৌলের মধ্যে মাত্র সর্বোচ্চ 20টা মৌল দেওয়া আছে, এবং 20টা না তারও কম দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে তোমাদের একটু মনে রাখতে হবে যে এখানে 1, 2, 3, 4 এই 4 ধরনের যোজনীর ক্ষেত্রে, যোজনী জিনিসটা কি সেটা আগে একটু বোঝার বিষয় আছে। তার আগে একটু বলে নেই প্রতীক জিনিসটা কি। প্রতীক শব্দটার মানে হচ্ছে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ। সেটা ইংরেজি হতে পারে, সেটা ল্যাটিন হতে পারে, হোয়াটএভার। ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপই হচ্ছে ওই মৌলের প্রতীক। যেমন আমি যদি তোমাদেরকে বলি হাইড্রোজেনের কথা, হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ কি হবে? এইচ। এইচ, তাহলে এটা হচ্ছে আমার প্রতীক, মানে হাইড্রোজেনের প্রতীক। তাহলে প্রতীক শব্দটার সংজ্ঞা হচ্ছে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলা হয়। তাহলে সংকেত কাকে বলে? সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ। নামের সংক্ষিপ্ত রূপ যদি প্রতীক হয়ে থাকে, অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত। তাহলে হাইড্রোজেন H
ডিনোটস ফর হাইড্রোজেন। আমি যদি আবার বলি সি, এটা হচ্ছে কার্বন, সি ফর কার্বন। এখন যদি আমি বলি সি এ, তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম, সি এ কিন্তু ক্যালসিয়াম। আমি যদি বলি সি ডি, তাহলে এটা হচ্ছে ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম। আমি যদি বলি সি ও, এটা হচ্ছে কোবাল্ট। আমি যদি বলি সি এল, এটা হচ্ছে ক্লোরিন। আমি যদি বলি সি এস, এটা হচ্ছে সিজিয়াম। সিজিয়াম হচ্ছে এক ধরনের ধাতু। এখন এইখানে আমি যতগুলো মৌলের নাম বলেছি, এখন এই মৌলগুলোর নামকরণের ক্ষেত্রে একটা চিন্তা করতে হবে যে কার্বনকে যদিও সি দিয়ে প্রকাশ করা হয়েছে, পরের গুলার ক্ষেত্রে একটা ছোট অ্যালফাবেট, মানে ঠিক পরের যেই অ্যালফাবেটটা উচ্চারণ হয় সেটাকে ছোট অক্ষরে করে লিখে কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো এগুলা কিন্তু মৌল, সবই মৌল, এবং এগুলা সবই হচ্ছে প্রতীক, কারণ এগুলা মৌলের ওই অংশটা সংক্ষিপ্ত নামটাকে প্রকাশ করছে এবং ইন্ডিকেট করছে। আবার যদি আমি চিন্তা করি বি, বি ফর বোরন, রাইট? তাহলে এটা বি যদি বোরন হয়ে থাকে, তাহলে বি এ, এটা হচ্ছে বেরিয়াম, বি এ বেরিয়াম। বি ই, এটা হচ্ছে বেরিলিয়াম, রাইট? বি ই বেরিলিয়াম। আমি যদি বলি বি আই, তাহলে এটা হচ্ছে বিসমাথ। এটা কি? এটা হচ্ছে বিসমাথ। তাহলে এরকম ভাবে নামগুলা একটু মনে রাখতে হবে। বি আই দেখলে বিসমাথ, সি এল দেখলে ক্লোরিন, এটা একটু মাথায় রাখতে হবে। আবার যদি চিন্তা করি ও ফর অক্সিজেন, এন ফর নাইট্রোজেন, এস ফর সালফার, পি ফর ফসফরাস, যেগুলো খুবই সহজ সহজ নাম। তাহলে এগুলো সবই কিন্তু ইংরেজি নাম, রাইট? এখন এই যে ইংরেজি নামের সংক্ষিপ্ত প্রকাশ বা সংক্ষিপ্ত রূপ, যেটাকে আমরা প্রতীক হিসেবে জানছি, সেখানে আরেকটা ছোট্ট ভাষা, দুইটা ভাষা আরো অ্যাকচুয়ালি অ্যাড হবে, একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে ল্যাটিন। সুতরাং মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকেই বলা হয় প্রতীক। এখন ইংরেজি নামের পরে ল্যাটিন নামগুলোর একটু পড়তে হবে, আরবি নামটা পড়তে হবে। মনে রাখতে হবে বোরন এবং হচ্ছে জার্কোনিয়াম, এই যে বোরন, হ্যাঁ, আর হচ্ছে জার্কোনিয়াম, এই দুইটা নাম আরবি ভাষা থেকে সংগ্রহ করা হয়েছে। আর ল্যাটিন নামের ক্ষেত্রে যদি আমি বলি সোডিয়াম, আমরা সোডিয়ামের প্রতীক হিসাবে কাকে জানি? এন এ। এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম। কপারের ক্ষেত্রে আমরা জানি কাপ্রাম, সি ইউ ফর কাপ্রাম। দেন কে আমরা জানি কে ফর ক্যালিয়াম বা পটাশিয়াম। এরপর আমাদের মনে রাখতে হবে পিবি, পিবি মানে হচ্ছে লেড বা প্লাম্বাম, যেটাকে আমরা সীসা হিসাবে জানি। তারপরে মনে রাখতে হবে এস এন, এটা হচ্ছে স্ট্যানাম বা এটা হচ্ছে টিন। তো টিন হচ্ছে স্ট্যানাম, লেড হচ্ছে পিবি, কে হচ্ছে পটাশিয়াম, সিইউ ফর কপার বা কাপ্রাম, Na ফর সোডিয়াম which is actually natrium. And then আমি যদি আরেকটু চিন্তা করি নাট্রিয়ামের পরে এখানে আরো আছে আয়রন, এটার ল্যাটিন নাম হচ্ছে Fe which is called ferrum. তাহলে এটা হচ্ছে ফেরাম, ল্যাটিন নাম। এই যে নামগুলো এখানে আছে এগুলা সবই ল্যাটিন নাম। আরো আছে, আমি যদি Hg এর কথা চিন্তা করি, Hg এটাকে মার্কারির প্রতীক বলা হয়, যার নাম হচ্ছে আসলে হাইড্রার জিরাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রার জিরাম। তাহলে নাট্রিয়াম, কাপ্রাম, ক্যালিয়াম, প্লাম্বাম, স্টেনাম, ফেরাম এবং হচ্ছে মার্কারি, এরা হচ্ছে মৌলের প্রতীক। এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, সংকেত। তাহলে প্রতীকের ক্ষেত্রে আমি যতটুকু অংশ এক্সপ্লেন করেছি, দিজ আর অনলি ফর দ্য ইংলিশ, ল্যাটিন অ্যান্ড অ্যারাবিক, এই তিনটা ভাষার নামের সংক্ষিপ্ত রূপ। অনুর ক্ষেত্রে যদি আমি বলি, অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। এখন সংকেতের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, সংকেত যেহেতু অণু, এখন হাইড্রোজেনের অণুর সংকেত হচ্ছে H2, অক্সিজেন হচ্ছে O2, সালফার হচ্ছে S8, ফসফরাস হচ্ছে P4, ওজোন হচ্ছে O3। এগুলো সবই কিন্তু মলিকিউল বা অণু, এবং এদের যে সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, ওজনের এই যে
এক্সপ্রেশন বা নাম্বারস, দিজ আর ইন্ডিকেটিং দ্য মলিকিউলার নাম্বার। কারণ হাইড্রোজেনের একটা অণুতে হাইড্রোজেনের 2টা পরমাণু আছে, এখান থেকে এটা জানা যাচ্ছে। সালফারের একটা অণুতে 8টা পরমাণু আছে, এই সংকেত থেকে সেটা জানা যাচ্ছে। সুতরাং সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ। এখন আমি যদি একটু বড় যৌগের ক্ষেত্রে যাই, তাহলে আমাদেরকে একটু যোজনী মনে রাখতে হবে। যোজনী হচ্ছে কোনো একটা মৌল যতটা হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে অথবা যতটা হাইড্রোজেনকে অপসারণ করতে পারে, সেটাই হচ্ছে যোজনী। এখন যোজনীর ক্ষেত্রে আমি যেখানে চার্টটা লিখেছি, এই চার্টটা একদম মাথার মধ্যে সেট করে রাখতে হবে, বিকজ এখানে 3টা পার্ট আছে। একটা হচ্ছে নন মেটাল বা অধাতু, মেটাল বা ধাতু, আরেকটা হচ্ছে যৌগমূলক। যৌগমূলকের ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি, তার আগে বলে নেই হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে অধাতু এবং এদের যোজনী 1। হাইড্রোজেন 1, ক্লোরিন 1, ব্রোমিন 1, আয়োডিন 1। তারপরে অধাতুর ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, অক্সিজেন, সালফার, কার্বন এগুলো অধাতু, কিন্তু অক্সিজেন 2, সালফারও 2, কার্বনও 2। আবার চিন্তা করে দেখো, সালফার কার্বন এখানেও আছে, তার মানে কার্বনের যোজনী 2ও হতে পারে, 4ও হতে পারে। দিস ইজ ভেরি নর্মাল, একটা মৌলের একাধিক যোজনী থাকতে পারে। তবে এটার কি কারণ সেটা অবশ্য স্ট্যান্ডার্ড 8 লেভেলে ব্যাখ্যা করা হয় নাই, যে একটা মৌলের একাধিক যোজনী কেন থাকবে। থাকতেই পারে, কারণ মৌলগুলোর মধ্যে যখন উত্তেজিত অবস্থা তৈরি হয়, তখন এদের মধ্যে মানে এদের সর্ববহিস্থ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। এই লাইনটা একটা স্ট্যান্ডার্ড 8-এর স্টুডেন্টের বোঝার জন্য একটু কঠিন, সিলেবাসটার দিকে যদি একটু তাকাই। তবে তোমাদের স্ট্যান্ডার্ড 8 লেভেলে থাকা অবস্থা বা ক্লাস 8-এর কারো যদি এই সম্পর্কে আরেকটু বেশি জানার ইচ্ছা আগ্রহ থাকে, আমার এসএসসি কেমিস্ট্রির যে প্লেলিস্টটা আছে সেখানে তোমরা একটু খুঁজে নিতে পারো। এই সম্পর্কিত অনেক বিষয় আরেকটু এক্সটেন্ডেড লেভেলে আমি কথা বলেছি এসএসসি এবং এইচএসসিতে। সো নাইট্রোজেন এটা একটা অধাতু এবং এটার যোজনী 3, ফসফরাসেরও 3, নাইট্রোজেনের 5ও হতে পারে, ফসফরাসের 5ও হতে পারে, কিন্তু 4-এর বেশি ক্লাস 8-এ আলাপ করা হয় নাই, মানে 4 যোজনীর বেশি। সো অধাতুগুলোর ক্ষেত্রে এদের সবার যোজনী, এরা সবাই অধাতু, এদের 1, 2, 3, 4। এবার একটু ধাতুর ক্ষেত্রে আসি, যে কাদের যোজনী 1। থিঙ্ক অ্যাবাউট সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, অরাম। এই যে এজি, আর্জেন্টাম, এটাও একটা ল্যাটিন নাম। এটার নাম হচ্ছে আর্জেন্টাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলভার মানে রূপার প্রতীক। আরেকটা হচ্ছে এইউ, এটা হচ্ছে অরাম, অরাম হচ্ছে গোল্ড বা স্বর্ণের প্রতীক। সো এই যে গোল্ড, এটা কিন্তু এটার যোজনী কিন্তু 1। আবার চিন্তা করে দেখো, এইখানেও কিন্তু গোল্ড আছে, এই গোল্ডের এখানেও কিন্তু ওর যোজনী হচ্ছে 3, ওর যোজনী 1। কপারের ক্ষেত্রে এখানে চিন্তা করে দেখো, এখানে কপারের যোজনী হচ্ছে 1, এখানে কপারের যোজনী হচ্ছে 2। আবার একটু চিন্তা করে দেখো যে এইখানে লেড আছে, এই লেডের এই যোজনীটা হচ্ছে 2 এবং এইখানে এই লেডের যোজনীটা হচ্ছে 4। সুতরাং একই ধাতুর যদি একাধিক যোজনী থাকে, অন দ্যাট কেস যেটা কম যোজনী, সেই ক্ষেত্রে যে শব্দটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আস, আর যে শব্দটা আমরা বেশি যোজনীর ক্ষেত্রে ব্যবহার করব সেটা হচ্ছে ইক। এই দুইটা শব্দ মনে রাখতে হবে, একটা হচ্ছে আস, হ্যাঁ, আরেকটা হচ্ছে ইক। এই দুইটা শব্দ একটু তোমরা মাথায় রাখবা, আস এবং ইকটা, বিকজ অফ কোনটা আমরা ব্যবহার করছি সেটা কিভাবে বুঝবো একটু পরে আমি যখন ক্লিয়ার করে দিব প্রত্যেকটা বিষয়, আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে আস এবং ইক আমরা কিভাবে ব্যবহার করব। এই অণুর সংকেত লেখার ক্ষেত্রে, মানে আমরা যখন অণু থেকে যৌগের সংকেত লিখব, তখন আমাদেরকে যোজনীগুলোকে মুখস্থ রাখতে হবে। যেমন এখানে সিলভার, অরাম এদের 1, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কিউপ্রিক, ইক, জিঙ্ক, স্ট্যানাম, লেড এদের সবার যোজনী হচ্ছে 2। আবার অ্যালুমিনিয়াম, আয়রন, অরাম এদের যোজনী হচ্ছে 3। এখন আয়রনের যে এখানে 2 ব্যবহৃত হচ্ছে, এখানেও যে 3 ব্যবহৃত হচ্ছে, অন দ্যাট কেস যদি 2 ব্যবহৃত হয় আমরা বলবো ফেরাস, যদি 3 ব্যবহৃত হয় আমরা বলবো ফেরিক। প্লাম্বাস, প্লাম্বিক, স্টেনাস, স্টেনিক,
স্ট্যানাস মানে হচ্ছে টিন। সুতরাং টিনের যেহেতু প্রতীক SN, এটার নাম যেহেতু স্ট্যানাম, তাহলে আমরা কমের ক্ষেত্রে স্ট্যানাস ব্যবহার করব, বেশির ক্ষেত্রে স্টেনিক ব্যবহার করব। সো থিংস আর প্রিটি ইজি। প্রথম যারা ক্লাস 8 এ মানে শুরুতেই এই ভিডিওটা দেখবা, তাদের হয়তো কথাগুলোর বোঝার ক্ষেত্রে কিছুটা জটিলতা অনুভব হতে পারে, মানে আমি সার্বিক দৃষ্টিকোণ থেকে বলছি, কিন্তু প্র্যাকটিস করলে একটা পর্যায়ে তোমাদের কাছে এগুলা খুবই ইজি মনে হবে। মানে অ্যাকচুয়ালি ক্লাস 9-এর কোনো স্টুডেন্ট যদি এখন এই ভিডিওটা দেখে, তার কাছে এইগুলা একদম সব মানে জানা কথাবার্তা, এগুলা তার কাছে আসলে কোনো কঠিন কিছু না। বাট ক্লাস 8-এর তোমরা যখন এটাকে পড়বা, 8 লেভেলে একটা স্টুডেন্ট যখন সায়েন্সের স্ট্যান্ডার্ডগুলোকে পৌঁছানোর জন্য পড়া স্টার্ট করে, এই বেসিক জায়গাগুলোর সায়েন্সের অংশগুলোকে ক্লিয়ার করার জন্যই আমার এই প্রচেষ্টা। এই কারণে আমি তোমাদের মনস্তাত্ত্বিক বিষয়ের দিকে চিন্তা করে কথা বলছি। যখন তোমরা পড়বা, তোমাদের চিন্তা করা উচিত যে এটাকে সামনে কিভাবে আমি স্টাডি করব, সেই চিন্তাটাও করে রাখা। সো এগুলো হচ্ছে 3 যোজনী, এগুলো হচ্ছে 4 যোজনী। এখন আমরা যোজনী দিয়ে কিভাবে লিখবো সেটা হচ্ছে একটা প্রশ্ন। লেটস সি, যোজনীকে ব্যবহার করে কিভাবে আমরা যৌগর সংকেত লিখতে পারি, সেটা এখন আমরা একটু চেষ্টা করব। এগুলো একটু মুছে দেই না। আমি যদি বলি হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, এটা নিয়ে আমরা একটা যৌগ লিখব। এখন এখানে মনে রাখতে হবে যে আমরা যখনই কোনো যৌগ লিখব, তার যোজনীটাকে উপরে চিন্তা করে নিতে হবে। হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের 2, এটা আমরা জানি তো। এই যে হাইড্রোজেনের 1, অক্সিজেনের 2। এখন এই হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে যখন আমরা যৌগ বানাবো, তখন মনে রাখতে হবে এটা এখানে যাবে আর এটা এখানে আসবে, অর্থাৎ এক্সচেঞ্জ হবে, এবং এই সংকেতটা হবে অ্যাকচুয়ালি H2O, যেটা হচ্ছে পানির সংকেত। আমরা এটা সবাই জানি পানির সংকেত H2O, কিন্তু এখানে এই পড়াটাকে একটু মাথায় রাখতে হবে। লেটস টক অ্যাবাউট কার্বন এন্ড অক্সিজেন, রাইট? কার্বন এবং অক্সিজেন দিয়ে দুইটা যৌগ হতে পারে, একটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ডাইঅক্সাইড কখন হবে? আমি যদি বলি কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের 2, এটাও হতে পারে। আবার যদি আমি বলি যে কার্বন এবং অক্সিজেনের, কার্বনের 2, অক্সিজেনেরও 2, হতেই পারে, কারণ কার্বনের 2ও হয়, 4ও হয়। এখন যখন আমি এটাকে এক্সচেঞ্জ করব, তখন চেহারাটা কেমন হবে আসলে? তখন কি আমি আসলে এইখানে C2O4 লিখব, বা আমি কি এখানে C2O2 লিখব? এটা কি অ্যাকচুয়ালি কার্বন মনোঅক্সাইডের সংকেত? এটা কি অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইডের সংকেত? না, কারণ এখানে আমাকে একটু সরল অনুপাতে যাইতে হবে। কিভাবে? আমি এটাকে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে কি হবে? CO2। এটাকে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে হবে CO। So this is the formula of carbon monoxide, this is carbon dioxide, right? I hope you can understand. এইরকম অজস্র সংকেত আমাদের পক্ষে লেখা সম্ভব, ক্লাস 8-এ থাকা অবস্থায় তোমাদের পক্ষে লেখা সম্ভব। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, একটু চিন্তা করে দেখো, আমি যদি এখন নাইট্রোজেন আর হাইড্রোজেন নিয়ে চিন্তা করি, তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন। এখন নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, হাইড্রোজেনের 1। এখন যদি আমি এক্সচেঞ্জ করি, তাহলে কি হবে? 1 এখানে আসবে, 3 এখানে চলে যাবে, তাহলে এখন কি উৎপাদন হবে? এখন উৎপাদন হবে হচ্ছে NH3। এটা কিসের সংকেত? এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। সো দিস ইজ প্রিটি ইজি না? তোমাদের পক্ষে বোঝাটাই আগে দরকার, তারপরে তোমরা যে কোনো যৌগের সংকেত লিখতে পারবা। থিংক অ্যাবাউট কার্বন এন্ড হাইড্রোজেন। আমি যদি কার্বন এবং হাইড্রোজেনের চিন্তা করি, তাহলে আমাদের কাছে কি মনে হবে? কার্বনের যোজনী হচ্ছে 4, হাইড্রোজেনের 1, তাই না? কার্বনের তো 4, হাইড্রোজেনের 1ই হয়। এখন যদি আমি এটাকে চেঞ্জ করে ফেলি, তাহলে এখানে কি হবে? এখানে অ্যাকচুয়ালি হবে CH4। এটার নাম কিন্তু মিথেন, এটার নাম মিথেন। সুতরাং এই যে মিথেন, এইটা কিন্তু একটা গ্যাস, অ্যামোনিয়াও গ্যাস, কার্বন ডাইঅক্সাইডও গ্যাস, কার্বন মনোক্সাইডও গ্যাস। পানি লিকুইড হতে পারে, সলিড হতে পারে, গ্যাসেস হতে পারে, ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার। সো এগুলোর ক্ষেত্রেও তোমাদেরকে এইরকম একটু সাবধানভাবে চিন্তা করে পারতে হবে। দিস আর ভেরি ইজি।
ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তাহলে আমরা একটু অন্যদিকে যাই, যৌগমূলক নিয়ে একটু কথা বলা স্টার্ট করি। এখন এইখানে একটা জিনিস ভুলে গেছি আমি, 3 নম্বর হচ্ছে এটা ফসফেট হবে। যৌগমূলক বা র্যাডিক্যাল কাকে বলে? যৌগমূলক বা র্যাডিক্যাল হচ্ছে একগুচ্ছ পরমাণু একত্রিত হয়ে যদি একটা পরমাণুর ন্যায় আচরণ করে, তাহলে এটার নাম হচ্ছে যৌগমূলক। এখন যৌগমূলকটা কয় ধরনের হবে? 2 ধরনের, একটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক, একটা ঋণাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলক যেটা, সেগুলা 2টা আসলে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে PH4+, আরেকটা হচ্ছে NH4+। এই যে এখানে সিঙ্গেল প্লাস না, এটা ইন্ডিকেট করছে এটার যোজনী 1। এটার নাম হচ্ছে ফসফোনিয়াম, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। আবার এখানে যেগুলো লিখেছি আমি CO3, এই যে এখানে এটা অ্যামোনিয়াম, এটা হাইড্রক্সিল, নাইট্রাইট, নাইট্রেট, বাইকার্বনেট, কার্বনেট, সালফাইট, সালফেট, phosphate. So these are the example of radical. Because radical মানে কি? যৌগমূলক। যৌগমূলক মানে কি? একগুচ্ছ পরমাণু একত্রিত হয়ে একটি পরমাণুর ন্যায় আচরণ করবে, যাদের একটা স্পেসিফিক যোজনী থাকবে। নাও লেটস স্টার্ট, যে কিভাবে আমরা এগুলা দিয়ে যৌগ বানাতে পারি। আমি যদি একটু চিন্তা করি যে ক্লোরিন আর অ্যামোনিয়াম দিয়ে একটা যৌগ বানাবো, হ্যাঁ, ক্লোরিন আর অ্যামোনিয়াম, একটু চিন্তা করতে হবে যে এগুলা কিন্তু আসলে সব সহজ, বাট একবার তুমি যখন এটার বেসিকটা বুঝে যাবে, তখন তোমার কাছে এগুলা আসলে খুবই সহজ মনে হবে। আই প্রমিস যে এগুলো খুবই সহজ আসলে মনে হবে যদি একবার ঠান্ডা মাথায় চিন্তা করা যায়। কিভাবে? লেটস থিঙ্ক অ্যাবাউট অ্যামোনিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন। এখন অ্যামোনিয়ামের যোজনী কত? অ্যামোনিয়ামের যোজনী কিন্তু হচ্ছে 1। তো এইটার যদি 1 হয়, ক্লোরিনেরও 1, কারণ এই যে ক্লোরিন 1, তাহলে এখন 1 মিলে কি হবে? একটা যৌগ তৈরি হবে। এখন আমি ক্লোরিনকে আগে লিখবো না অ্যামোনিয়ামকে আগে লিখবো? কোনটাকে আগে লিখবো? এটা ডিপেন্ড করবে যে ধনাত্মক সে আগে বসবে। সো এক্ষেত্রে এটা সংকেত হবে NH4Cl, দ্যাট ইজ অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। এখন আমি যদি ক্যালসিয়াম বা সোডিয়াম কার্বনেট লিখতে যাই, সোডিয়াম কার্বনেট, তাহলে এটা হচ্ছে সোডিয়াম আর কার্বনেট হচ্ছে CO3 2-, এখন আমি যদি অ্যাড করি, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, কার্বনেটের হচ্ছে 2। কিভাবে বুঝলাম? কারণ এই যে এখানে 2- লেখা আছে, তাই এখানে ডানে রেখেছি, সোডিয়াম ধনাত্মক বামে রেখেছি। কি হবে তাহলে সংকেতটা? এক্সচেঞ্জ করলে Na2CO3, রাইট? আমি যদি এখন লিখতে চাই জিঙ্ক সালফেট, তাহলে জিঙ্ক সালফেটের ক্ষেত্রে এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে সালফেট, ওর যোজনী 2, ওরও 2, কাটাকাটি, তাহলে কি হবে? জিঙ্ক সালফেট, এটা হবে। আমি যদি এখন লিখতে চাই ফেরিক ক্লোরাইড, তাহলে কি হবে? Fe আর ক্লোরিন, আয়রনের যদি আমি বলেই ফেলেছি ফেরিক, তাহলে এটা হবে 3 আর ক্লোরিনের 1, তাহলে এক্সচেঞ্জ করলে এটা হবে FeCl3, ফেরিক ক্লোরাইড। আমি যদি বলি এখন প্লাম্বিক ক্লোরাইড লিখব, তাহলে প্লাম্বাস মানে Pb আর এটা হচ্ছে Cl। প্লাম্বিক বলতে এখানে লেডের যোজনী 4 আর ক্লোরিনের সব সময় 1, তাহলে এখন হবে কিন্তু PbCl4, দ্যাট মিন্স PbCl4, এটা হচ্ছে প্লাম্বিক ক্লোরাইডের সংকেত। So I hope when you will write any sort of formula of compounds, you must memorize the valency of each and every single particles. এটা হতে পারে পরমাণু, এটা হতে পারে যৌগমূলক, কিন্তু একবার পারলে এগুলো আসলে কোনো বিষয় না। তাহলে যোজনী, প্রতীক এবং সংকেত, এই 3টা জিনিসকে আমি এতক্ষণ ধরে এক্সপ্লেইন করার চেষ্টা করলাম। থিঙ্ক অ্যাবাউট, আমি যদি লিখতে চাই অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, তাহলে NH4+, এটা আগে আসবে, এবং SO4 2-, এটা পরে যাবে,
অ্যামোনিয়ামের 1 সালফেটের 2, তাহলে এক্সচেঞ্জ করলে কি হবে? NH4 2SO4, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। আমি যদি এখন সিলভার নাইট্রেট লিখতে চাই, তাহলে সিলভার এটার যোজনী 1 আর নাইট্রেট এটারও যোজনী 1, তাহলে 1 করে দিব, এটা কি হবে? AgNO3, মানে সিলভার নাইট্রেট। সো দিস ইজ প্রিটি ইজি। প্রত্যেকটা যখন আমি এক্সপ্লেন করছি আমাদেরকে মনে রাখতে হবে যে কোনটার যোজনী কত এবং কার সাথে কাকে অ্যাড করে দিব। এই তো সহজ হিসাব, কঠিন কিছু না। সো এইখানে যতটুকু জিনিস আমি এক্সপ্লেন করেছি প্রত্যেকটাই হচ্ছে সহজ। সো পরবর্তীতে তোমরা যখন নিজেরা করবা, অ্যাটলিস্ট বাসায় 50টা যৌগের নাম নিজে নিজে লিখে প্র্যাকটিস করবা। যে কোনোভাবে শুরু করতে পারো। যেমন চিন্তা করো, অ্যালুমিনিয়াম ফসফেট, ফেরাস কার্বনেট, অরিক সালফেট, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কপার হাইড্রোক্সাইড। আচ্ছা, হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমি যদি বলি OH, আমি যদি চিন্তা করি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়ামের 1 হাইড্রোক্সিলের 1, তাহলে এখানে কি হবে? NaOH। আমি যদি কিউপ্রিক হাইড্রোক্সাইডের কথা চিন্তা করি, তাহলে কি হবে? CO2, এটা হচ্ছে 1, তাহলে এটা কি হবে? COOH2। সো কোথায় ব্র্যাকেট দিব আর কোথায় দিব না, এটা ডিপেন্ড করবে সেটা যৌগমূলক কিনা। আমি যদি এখানে এই যৌগটাকে COOH2 লিখতাম, দিস ইজ রং। এটা বোঝাচ্ছে যে হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, কিন্তু এটা কিন্তু সংকেত না। সুতরাং আমি এখানে একটা ব্র্যাকেট দিব, ইট মিন্স OH 2টা। ক্লিয়ার? আমি যদি অ্যামোনিয়াম ফসফেট লিখতে চাই, তাহলে অ্যামোনিয়াম PO4 3-, তাহলে অ্যামোনিয়াম 1 ফসফেট 3। এখন আমি যে সংকেতটা লিখবো সেটা হচ্ছে NH4 সালফেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। সো একটু মাথায় রাখতে হবে কখন ব্র্যাকেট দিব, কখন ব্র্যাকেট দিব না। আবার FeCl3, এটাতে যদি আমি এইভাবে লিখতাম যে Fe ব্র্যাকেট Cl3, এটা কিন্তু Cl3 যদি ব্র্যাকেট লিখতাম তাতেও কিন্তু এটা হবে না, কারণ ক্লোরিন তো হচ্ছে কি একটাই পরমাণু। সুতরাং এখানে ব্র্যাকেট দেওয়ার কিছু নাই। আমি মনে হয় একটু বোঝানোর চেষ্টা করছি এবং তোমাদেরকে যতটুকু বলেছি, আই হোপ এখানে কোনো প্রবলেমের কিছু নাই ইনশাল্লাহ। সো যতটুকু এক্সপ্লেন করেছি এখানে, তোমরা যদি একটু বাসায় প্র্যাকটিস করো, আমার মনে হয় প্রতীক সংকেত যোজনী তোমাদের কাছে বোঝা কোনো প্রবলেম হবে না। লেটস টক অ্যাবাউট কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশন পড়ার আগে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, তারপরে কেমিক্যাল ইকুয়েশন বোঝা যাবে। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যে কোনো একটা কোনো এক বা একাধিক পদার্থ কোনো পরিস্থিতি বা কোনো ধরনের প্রভাবক অথবা কোনোভাবে পরিবর্তিত হয়ে যদি নতুন কোনো পদার্থে পরিণত হয়, সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন। যেমন আমি যদি এখন বলি যে আমি কাঠ পোড়ালাম, তাহলে কাঠ পোড়ানো মানে কি একটা রাসায়নিক পরিবর্তন? ডেফিনেটলি। কেন? কারণ মোমবাতি চিন্তা করি, আমি যদি কার্বনকে যদি আমি এখন পোড়াই, তাহলে কার্বন আর অক্সিজেন মিলে কি উৎপাদন হবে? এখানে উৎপাদন হবে কার্বন ডাই অক্সাইড। এখন আমি যে এই যে এটা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করলাম না, এটার নামই হচ্ছে রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল ইকুয়েশন। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে, আবার তুমি যদি চিন্তা করো, ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে চুন, এটা আমরা জানি সবাই। তার সাথে যদি আমি এখন পানির বিক্রিয়া দেই, তাহলে কি উৎপাদন হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট মিন্স CaOH2। এখন আমি যদি এখানে সমান চিহ্ন না দিয়ে, তীর চিহ্ন না দিয়ে একটা সমান চিহ্ন দিতাম, তাহলে এটা একটা সমীকরণে পরিণত হইতো। তার মানে এখানে একটা লেফট হ্যান্ড সাইড, এখানে একটা রাইট হ্যান্ড সাইড হইতো, এবং এখানে ডেফিনেটলি যে যৌগটা লেখা আছে সেটা পরবর্তীতে এখানে যখন হবে, এই যৌগগুলো মিলে একটা জিনিস তৈরি হয়েছে। এটার ধর্ম এবং এদের দুইজনের ধর্মের মধ্যে অনেক পার্থক্য। সো এই দুইটা জিনিস মিলে একটা ভিন্নধর্মী পদার্থ সৃষ্টি করেছে। এটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ। এবং এই চ্যাপ্টারের মুখ্য বিষয়টা এই অংশের ক্ষেত্রে যেটা হচ্ছে
যে যারা বিক্রিয়া করতেছে এরা হচ্ছে এরা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এরা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক যদি আমি বলি রিঅ্যাক্ট্যান্ট, আর এখানে যেটা আমি পাচ্ছি এটা হচ্ছে আমার প্রোডাক্ট, which is very easy, কমনলি চিন্তা করলেই পাওয়া যাবে। তার মানে এটা হচ্ছে বিক্রিয়ক যাদেরকে আমরা বলবো, এবং এইখানে এরা হচ্ছে উৎপাদ বা প্রোডাক্ট। তার মানে দে আর প্রোডিউসিং অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিং ইচ আদার। তার মানে এখানে যারা বিক্রিয়া করতেছে তারা বিক্রিয়ক, আর যারা উৎপন্ন হচ্ছে তারা হচ্ছে উৎপাদ। সুতরাং এটা একটু মাথায় রাখতে হবে। দেন সমীকরণ হচ্ছে এই জিনিস, তাহলে মাঝখানে আমি একটা সমান চিহ্ন দিয়ে বিক্রিয়ককে বাম পাশে রেখে উৎপাদকে ডান পাশে রেখে একটা আমি সমীকরণটা প্রকাশ করতে পারি, এবং এটাকে এখন আমাদেরকে সমতাকরণ করতে হবে। এই সমতাকরণের বিষয়টা একটু মজার। কিরকম? আমি যদি বলি যে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করছে, অ্যামোনিয়া হবে, রাইট? অ্যামোনিয়াই হবে। এখন এখানে হাইড্রোজেন হচ্ছে কয়টা? 3টা। এখানে নাইট্রোজেন 2টা। তাহলে এখানে সমতাকরণ করার জন্য কি করতে হবে? আমি যদি এখানে নাইট্রোজেন 2 থাকে, আমি যদি এখানে 2 দিয়ে দেই, তাহলে হাইড্রোজেন হয়ে গেল 3 দুগুণে 6। তাহলে আমি এখানে কত দিব? 3 দিব। ওকে, সো দিস ইজ the style of making it equalization, because দুই দিকে আমাকে সমান করার জন্য যা দিয়ে আমাকে গুণ করতে হবে তা দিয়ে আমাকে গুণ করা উচিত। যেমন অ্যালুমিনিয়ামের সাথে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া দেই, অ্যালুমিনিয়ামের সংকেত Al, ক্লোরিনের Cl2, তাহলে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কি? অ্যালুমিনিয়ামের যোজনী 3, ক্লোরিনের 1, তাহলে এখানে বিক্রিয়া করলে AlCl3 হবে। দিস ইজ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে আমি এখানে কি লিখব? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন এখানে ক্লোরিন কয়টা? 3টা। এখানে কয়টা? 2টা। তাহলে কি হবে? তাহলে আমি যদি এখানে 3 করতে চাই, তাহলে আমি যদি এখানে 2 দিয়ে দেই, তাহলে এখানে ক্লোরিন হয়ে গেল 3 দুগুণে 6। তাহলে আমি এখানে দেব 3, তাহলে এখানে 3 দুগুণে 6 হবে। আবার অ্যালুমিনিয়াম 2টা হয়ে গেছে, তাহলে আমি এখানে দিব হচ্ছে 2। এই তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে সমতাকরণ করার জন্য যে সংখ্যাটা দিয়ে গুণ করলে উভয় পাশে পরমাণু সমান হবে সেটা দিয়ে গুণ করতে হবে, and this is the system। এটাই হচ্ছে রাসায়নিক সমতাকরণ করার একমাত্র নিয়ম। এখন তুমি যদি এখানে 5 দিতে চাও, 5 দিলে হবে না, কারণ এখানে 3। তুমি যদি এখানে ধরো যে এখানে যদি তুমি 10 দিতে চাও, তাহলে এটা 30 হবে। তাহলে এখানে 15 দিতে হবে। এখানে 10 দিয়ে দিলে অ্যালুমিনিয়াম 10টা হবে, এখানে 10 দিয়ে দিতে হবে। যেভাবে ইচ্ছে এটাকে সমতাকরণ করা যাবে। There is no obligation, but you need to make it equal both side। এটার নাম হচ্ছে রাসায়নিক সমতাকরণ। তো রাসায়নিক বিক্রিয়া থেকে রাসায়নিক সমতাকরণের পরে আমাদেরকে 5 ধরনের বিক্রিয়ার ধরন সম্পর্কে জানতে হবে। নাম্বার 1 হচ্ছে সংযোজন বিক্রিয়া। এখন সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে এখানে কোনো একটা কিছু সংযোজিত হচ্ছে, অর্থাৎ একটা জিনিস এখানে যুক্ত হচ্ছে। যেমন আমি যদি বলি যে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে পানি হচ্ছে, সমতাকরণ করি এখানে 2, তাই এখানে 2 দিব, কারণ অক্সিজেন 1 ছিল, আর হাইড্রোজেন 2 দুগুণে 4, তাহলে এখানে 2 হবে। তাহলে এখানে দুইটা জিনিস মিলে একটা জিনিস হচ্ছে, এটার নাম সংযোজন। আবার যদি আমি বলি যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে, এটাও একটা সংযোজন বিক্রিয়া। তার মানে সংযোজন বা অ্যাডিশন হচ্ছে 2 বা ততোধিক পদার্থ একত্রিত হয়ে যদি একটি যৌগ উৎপাদন করে, একটি মাত্র যৌগ, তাহলে সেটা হচ্ছে সংযোজন। এই দুইটা মৌল হইতে পারে, যৌগ হইতে পারে, এনিথিং, কিন্তু একটা যৌগ উৎপাদন হবে, এটার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। এবার যদি চিন্তা করি বিযোজন বিক্রিয়া, যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেট, এটাকেই আমি যদি এখন তাপ দেই, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড ভেঙে যাবে। আমি যদি এখন পটাশিয়াম ক্লোরেটকে আমি যদি আবার তাপ দেই, তাহলে
পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন হয়ে যাবে। এখন পটাশিয়াম ক্লোরাইডকে সমতাকরণ করার জন্য এখানে 2 দিতে হবে, অক্সিজেনের আগে 3 দিতে হবে। এই হচ্ছে রাসায়নিক সমতাকরণ। এটার মাধ্যমে রাসায়নিক সমতাকরণকে পারা যাবে। এখন এখানে যে একটা যৌগ ভেঙে দুইটা যৌগ হচ্ছে, আবার একটা যৌগ ভেঙে দুইটা যৌগ হচ্ছে, এই বিক্রিয়াটার নামই হচ্ছে বিযোজন বিক্রিয়া। অর্থাৎ দুইটা মৌল বা যৌগ মিলে যদি একটা হয় তাহলে সেটা সংযোজন। একটা যৌগ ভেঙে গিয়ে যদি 2 বা ততোধিক মৌল বা যৌগ হয় তাহলে সেটা হচ্ছে বিযোজন। তাহলে সংযোজন আর বিযোজন হচ্ছে জাস্ট একটা আরেকটার বিপরীত, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে দহন। এই যে উপরে যে বিক্রিয়াটা লিখে রেখেছি এটা দহন। অর্থাৎ দহন মানে হচ্ছে কোনো মৌল বা যৌগকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয় বা পোড়ানো হয়, যেমন সালফারকে যদি আমি পোড়াই তাহলে এখানে উৎপাদন হবে সালফার ডাইঅক্সাইড। আমি যদি ম্যাগনেসিয়ামকে পোড়াই তাহলে এখানে উৎপাদন হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এনিথিং, আমি যদি এখন ক্যালসিয়ামকেও পোড়াই তাহলে এখানে হবে ক্যালসিয়াম অক্সাইড। সুতরাং যে কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেনকে সংযুক্ত করা মানেই হচ্ছে দহন। এবং এরপরে হচ্ছে প্রতিস্থাপন, প্রশমন। প্রতিস্থাপন জিনিসটা কি? প্রতিস্থাপন জিনিসটা হচ্ছে কোনো একটা মৌল যদি অন্য আরেকটা যৌগের মধ্যে থেকে কোনো মৌলকে সরিয়ে ফেলতে পারে, সেটা হচ্ছে প্রতিস্থাপন। কিরকম? আমি যদি এখন বলি যে এটা হচ্ছে জিঙ্ক আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাহলে জিঙ্ক কাকে সরাইতে পারবে? হাইড্রোজেনকে, এবং সে সালফেটের সাথে যুক্ত হবে। এন্ড দেন এটা কি উৎপাদন করবে? জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। এই যে জিঙ্ক হাইড্রোজেনকে সরায় ফেললো, এই সরিয়ে ফেলে সে যে নিজে একটা জায়গা দখল করলো, এটার নাম হচ্ছে প্রতিস্থাপন, বা এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট। আবার সিমিলারলি এরকম হতে পারে যে জিঙ্ক ইজ অ্যাক্টিং উইথ কপার সালফেট অ্যান্ড প্রডিউসিং জিঙ্ক সালফেট অ্যান্ড কপার। সে কপারকেও প্রতিস্থাপন করতে পারে। সুতরাং কোন একটা মৌল যদি কোনো যৌগ থেকে কোনো মৌলকে অপসারণ করতে পারে তাহলে এটার নাম হচ্ছে প্রতিস্থাপন। এবং সবশেষ হচ্ছে প্রশমন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এটার মানে হচ্ছে যে একটা অ্যাসিড আর একটা ক্ষারক যদি বিক্রিয়া করে তাহলে তারা লবণ আর পানি প্রোডাকশন করবে। প্রশমন বিক্রিয়ার মূল তত্ত্ব হচ্ছে এটা। অ্যাসিড ক্ষারক বিক্রিয়া করলে লবণ পানি হবে। অ্যাসিডটা কি? অ্যাসিডের সংকেতের ক্ষেত্রে আমরা জানি H2SO4 একটা অ্যাসিড। দুইটা উদাহরণ দিচ্ছি। আরেকটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিড ক্ষারক চিনতে পারাটা আবার ক্লাস 8 এর স্টুডেন্টের জন্য একটু অন্যরকম হবে, কারণ এটা সিলেবাসের মধ্যে সেইভাবে আলোচনা করা নাই যে অ্যাসিড ক্ষারক এরা আসলে কি ধরনের। এটাকে একটু আলাদা করে একটা ভিডিও বানাবো যে অম্ল, ক্ষারক, লবণ এই জিনিসগুলোকে কিভাবে তোমরা চিনবা এবং এদের বৈশিষ্ট্যটাকে কিভাবে বুঝবা। যদি একটা অধ্যায় আছে সেখানে আমি এটাকে এক্সপ্লেন করে দিব, অ্যাসিড ক্ষারক কিভাবে লবণ আর পানি উৎপাদন করে। একটু জেনে রাখো যে আমি যদি এখন ক্ষারকের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এখানে মনে করো যে সোডিয়াম অক্সাইডের কথা চিন্তা করি, দুইটাই ক্ষারক, এই দুইটা অ্যাসিড, তো বিক্রিয়া করে কি হবে? এখানে সোডিয়াম সালফেট, সোডিয়াম এখানে 2টা, তাহলে এখানে 2 দিব, তাহলে বাকি উৎপাদন হবে 2 অণু পানি। সিমিলারলি এখানে উৎপাদন হবে সোডিয়াম নাইট্রেট, এখানে যেহেতু সোডিয়াম 2টা, এখানে নাইট্রেট 1টা, 2 দিব, তাহলে নাইট্রেট 2টা হয়ে গেল, এখানে 2 দিব, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে অলওয়েজ পানি হবে। সুতরাং এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়ার ব্যাখ্যা। এই ভিডিওটাতে আমি যতটুকু জিনিস এখানে বলেছি এই 4টা, পরের 3টাকে আমি পরের ভিডিওটাতে আলাপ করব এবং সেখানে আমি আরো এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করব। কারণ একটা ভিডিওটাতে, এই ভিডিওটাতে আমি যতটুকু অংশ দিয়েছি এই জিনিসটা একটু তোমাদেরকে প্রাথমিকভাবে একটু প্র্যাকটিস করা দরকার। এই প্র্যাকটিসের পরের অংশটার মধ্যে ডিফারেন্ট ওয়েতে জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে, কারণ সেখানে রাসায়নিক বিক্রিয়া কিভাবে শক্তি রূপান্তর হয় সেই জিনিসটার একটু মোরাললেস খুব ভালো এক্সপ্লেনেশন, সাথে শুষ্ক কোষের বর্ণনা এবং তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে একটু বড় করে ভিডিওটা আপলোড করব। সেটা
অলমোস্ট 40 মিনিটসের একটা ভিডিও হয়ে যেতে পারে। তাহলে এই কারণে আমি এই ভিডিওটার সাথে এই জিনিসটাকে সংযুক্ত করছি না, এটা পরের ভিডিওটাতে আলাপ করে দিব। এখানে যতটুকু জিনিস আলাপ করেছি বা যে অংশটুকুকে ব্যাখ্যা করেছি সেটাকে একটু প্র্যাকটিস করে অনেকগুলো যৌগ লিখে পরের ভিডিওটাতে আমি এই পরের 3টে অংশের সাথে এই অংশটুকুর একটু সামারি নিয়ে হাজির হব। দেখা হবে পরের ক্লাসে। স্টে ওয়েল, আল্লাহ হাফেজ।